বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় পদের প্রকারভেদ। যুক্তিবিদ্যায় পদ বলতে আমরা বুঝি যেই শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ অথবা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয় এবং যার ফলে ওই যুক্তিবাক্যটি সত্য কিংবা মিথ্যা হওয়ার দাবিদার রাখে। এখন পদের প্রকারভেদের ভিতরে অনেক ধরনের প্রকারভেদ আছে। তার মধ্যে আমরা কিছু ক্যাটাগরি করতে পারি, যেমন শব্দের উপস্থিতির উপর ভিত্তি করে সরল ও যৌগিক পদ, বিশিষ্টতা অবিশিষ্টতার উপর ভিত্তি করে বিশিষ্ট ও সামান্য পদ, সমষ্টিতার উপর ভিত্তি করে সমষ্টি অসমষ্টিবাচক, তারপরে হচ্ছে বস্তু বা গুণের উপর ভিত্তি করে বস্তুবাচক গুণবাচক, আর নিরপেক্ষতার উপর ভিত্তি করে নিরপেক্ষ, আর একটা হচ্ছে সাপেক্ষ। এখন সামনে আরো আছে। এখন এই কয়টার মধ্যে প্রথম হচ্ছে সরল পদ। সরল পদ বলতে বোঝায় যে পদের ভিতরে একটি মাত্র শব্দ থাকে, একটি মাত্র শব্দ থাকে, এটা হচ্ছে সরল পদ। এখন একটি মাত্র শব্দ বলতে যেমন মানুষ, গরু, ঘোড়া, এই শব্দ দিয়ে শুধু এই বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে, একটি মাত্র শব্দ। আর যৌগিক পদ হচ্ছে যে পদের মধ্যে একাধিক শব্দ থাকে, যেমন ঢাকা একটা আলাদা শব্দ, বিশ্ববিদ্যালয়ের আলাদা শব্দ, দুইটা মিলে যখন একটা শব্দকে বোঝাচ্ছে, একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, তখন এটা হচ্ছে যৌগিক পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় একটাকে বোঝাচ্ছে, একটা পদ হিসেবে তার ব্যবহার হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় এরকম, দর্শন বিভাগ এরকম। এরপর আবার আমরা বলতে পারি যেমন যুক্তিবিদ্যা বিষয়। পরবর্তীতে আসে বিশিষ্ট আর সামান্যের উপর ভিত্তি করে। বিশিষ্ট পদ বলতে বোঝায় যে একই অর্থে একক ব্যক্তিকে একই অর্থে একক ব্যক্তিকে বোঝায়। যেমন সক্রেটিস বলতে পৃথিবীতে শুধু একজনই ব্যক্তি, সক্রেটিস। আর একই অর্থে যদি একটা শ্রেণীকে বোঝায়, একটা দলগত শ্রেণীকে বোঝায়, সেটা হচ্ছে সামান্য পদ। যেমন মানুষ, শুধু একজন মানুষকে না, এখানে মানুষ শ্রেণীর যারা আছে সবাই এই মানুষ পদের অন্তর্ভুক্ত। বই, বই পুস্তকের শ্রেণীর যত প্রকারের বই আছে সবকিছু বই শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত। নদী এরকমটা। তৃতীয় নাম্বারে আসে সমষ্টিবাচক আর অসমষ্টিবাচকের উপর ভিত্তি করে। এখন সমষ্টিবাচক শব্দটা হচ্ছে, পদ হচ্ছে যে একই গুণ সম্পন্ন থাকবে কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা সমাবেশকে বোঝাবে। একই গুণ সম্পন্ন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং এদের একটা সমাবেশকে বোঝাবে, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, সমাবেশ। আর অসমষ্টিবাচক হচ্ছে কোনো সমাবেশকে বোঝাবে না, কিন্তু একই গুণ থাকবে আর অনির্দিষ্ট থাকবে। ঠিক আছে? যেমন যদি আমি বলি অনির্দিষ্ট অসমষ্টিবাচক, যেটা যেটা যদি বলি আমি মানুষ, আর সমষ্টিবাচক সেটা যদি বলি সেনাবাহিনী। এই সেনাবাহিনী যারা, তাদের ভিতরে একই গুণ গুণ আছে, মানুষের মধ্যেও সকল মানুষের মধ্যে একই গুণ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেনাবাহিনী যারা, তারা একটা সমাবেশের সমষ্টি। তারা সব মানুষই সেনাবাহিনী না। একটা নির্দিষ্ট সমাবেশকে সেনাবাহিনী বলে, যাদের নির্দিষ্ট কিছু কোয়ালিফিকেশন আছে, তারা নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত। এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তুর সমাবেশ। আর এটা হচ্ছে মানুষ বলতে এখন অনেক ধরনের মানুষ থাকতে পারে, অনেক কাজের মানুষ থাকতে পারে। এটা হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর। ঠিক আছে? এটা। এখন পরবর্তীতে আমরা দেখি বস্তুবাচক আর গুণবাচকের উপর ভিত্তি করে। বস্তুবাচক বলতে বোঝায় যেমন যেটা আমরা ফাইভ সেন্সের মাধ্যমে, আমাদের পাঁচটা সেন্সের মাধ্যমে, দেখা, ছোঁয়া, ধরা, ঘ্রাণ নেওয়া, এটা হচ্ছে আমরা দেখতে পারি, অভিজ্ঞতা লাভ করতে পারি, যেমন হিমালয়, গ্রহ, বই। আর গুণবাচক হচ্ছে যেটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, যেটা আমরা কোনোটা দেখতে ছুঁইতে ধরতে পারি না, কিন্তু এটা অনুভব করতে পারি, এটা আমাদের রিজনের মধ্যে কাজ করে, জ্ঞানের ভিতরে, সততা, মানবিকতা, নম্রতা, এগুলো। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে নিরপেক্ষতা আর সাপেক্ষতার উপর ভিত্তি করে। নিরপেক্ষ আর সাপেক্ষ। এখন নিরপেক্ষ পদ হচ্ছে দুইটাই কিন্তু নিজস্ব, একটা হচ্ছে নিজস্ব অর্থ আছে, আর একটা হচ্ছে নিজস্ব অর্থ নেই। যেমন নিরপেক্ষ পদ হচ্ছে যেমন মানুষ, তার একটা নিজস্ব অর্থ আছে, কারণ তার মধ্যে কি আছে, তার মধ্যে মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব, তার জাতিগত একটা মৌলিক গুণ। কবির মধ্যে কবিত্ব আছে,
গাছ, গাছের মধ্যে জীব আছে। এখন এই যে নিরপেক্ষ পদ, এক এক থেকে এক একটা আলাদা, নিরপেক্ষ একক। আর সাপেক্ষ হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, আর একটা অর্থের উপরে, আর একটা কোনো সম্পর্কের উপরে সে নির্ভর করে। ঠিক আছে? এখন সম্পর্কটা কেমন? যেমন আমি যদি পিতার কথা বলি, তাহলে পিতা কোনো আলাদা কোনো নিরপেক্ষ পদ না। পিতা হচ্ছে এমন একজন ব্যক্তি যার পুত্র আছে। ঠিক আছে? আর স্বামী হচ্ছে এমন একজন ব্যক্তি যার স্ত্রী আছে। স্বামী হতে গেলে তাকে স্ত্রী থাকতে হবে, আবার পিতা হতে গেলে তার পুত্র থাকতে হবে। ঠিক আছে? এরকম পিতা যেমন পুত্রের সাপেক্ষে, স্বামী তেমন স্ত্রীর সাপেক্ষে একটা শর্তের ভিতরে আবদ্ধ, যে তাকে ওইটা হতে গেলে তার এই এই অন্যটা পদের উপর নির্ভর হতে হবে। তো এই হলো আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে পদের শ্রেণী বিভাগগুলো, তাদের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য বা পারস্পরিক পার্থক্য। আমরা এগুলো একবার চোখ বুলিয়ে দেখলে বুঝতে পারবো। যুক্তিবিদ্যায় এত সব পদের ব্যবহার আছে, কিন্তু পরীক্ষায় হচ্ছে এভাবে আসবে না যে কোনটা কোন পদ। এমসিকিউতে আসতে পারে, সিকিউতে হচ্ছে এগুলা হচ্ছে ওরকম কাজে দিবে না। এটা হচ্ছে যুক্তি যখন গঠন করব আমরা, ওই যুক্তিতে এগুলা কাজ করবে। তখন আমাদের বুঝে বুঝে যুক্তিতে পদগুলো বসাইতে হবে। তো ওইগুলো বোঝার জন্য এটা একটা এলিমেন্টারি নলেজ। এরপরে আমরা দেখি অর্থের উপরে ভিত্তি করে আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে সদর্থক, একটা ননর্থক, আর একটা হচ্ছে ব্যাহতার্থক। এখন সদর্থকটা কি? যার ভিতরে গুণের উপস্থিতি আছে। সবগুলো কিন্তু গুণ আছে, গুণের উপস্থিতি যেটা আছে সেটা সদর্থক। যেমন মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, ঘোড়ার মধ্যে ঘোড়াত্ব আছে, এটা সদর্থক। ননর্থক হচ্ছে গুণের উপস্থিতি নাই। যেমন আমি যদি বলি অমানুষ, মানুষের মধ্যে, তাহলে ওই গুণের উপস্থিতি তার মধ্যে নাই। ঠিক আছে? এরপর যদি বলি সতের বিপরীতে অসৎ, সতের গুণটা তার ভিতরে নাই। আর ব্যাহতার্থক হচ্ছে এই এই ননর্থকেরই একটা এরকম, যে স্বাভাবিক কোনো গুণ নেই। আসলে ওই গুণটা তার ভিতরে থাকা উচিত ছিল, স্বাভাবিকভাবে গুণটা তার মধ্যে থাকবে, কিন্তু যে কোনো একটা কারণে গুণটা নাই। যেমন আমি যদি বলি পঙ্গুত্ব, বোবা, অন্ধ, এই গুণগুলো কোনো ব্যক্তির ভিতরে স্বাভাবিকভাবেই থাকে না। এগুলো কোনো একটা দুর্ঘটনাবশত হয়, কেউ জন্মগত হয়, কেউ কোনো দুর্ঘটনার ভিতরে হয়। এটা হচ্ছে স্বাভাবিক গুণ থাকার কথা, কিন্তু স্বাভাবিক গুণটা তার ভিতরে নাই। ঠিক আছে? এরপরে অসীম পদ। অসীম পদটা হচ্ছে ননর্থক পদের একটা প্রকার। এই ননর্থক পদের প্রকার হচ্ছে এর ভিতরে কোনো সদর্থক গুণ থাকবে না। অর্থাৎ সদর্থক পদকে আমরা যদি বলি জ্ঞানী, তাহলে অসীম পদ হবে মূর্খ, অর্থাৎ যার ভিতরে ওই জ্ঞানটা নাই। এখন আমি এখানে অজ্ঞানী লিখতে পারতাম, অজ্ঞানী লিখলে এটা হয়তো ননর্থক। আর আমি যদি মূর্খ লিখি তাহলে এটা হয়ে যাবে অসীম। ঠিক আছে? কেননা অসীম পদটা তার বিপরীত কোনো শব্দকে নির্দেশ করে, বিরুদ্ধ কোনো শব্দকে নির্দেশ করে, অন্য একটা শব্দকে নির্দেশ করে। কিন্তু ওই শব্দ দিয়ে আর ওই শব্দের আগে অ বা নাই বা নয় এরকম শব্দ বসাইলে ওটা হবে ননর্থক, না বোধক অর্থ। আর এই অসীম হচ্ছে, এটা হচ্ছে ভিন্ন কোনো শব্দ দিয়ে ওটার না বোধক অর্থ প্রকাশ করে। যেমন জ্ঞানীর ভিন্ন শব্দ, বিপরীত শব্দ হচ্ছে মূর্খ। এটা আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আসবে হচ্ছে একঅর্থক আর অনেকার্থক। মানে যে পদের একটা অর্থ আছে, মানুষ, মানুষের একটাই অর্থ মানুষ, ঘোড়া, ঘোড়ার একটাই অর্থ ঘোড়া। অনেকার্থক মানে হচ্ছে অনেক অর্থ আছে। যেমন তীর, তীর শব্দটার বা তীর পদের অনেক অর্থ বোঝাই আমরা। যেমন নদীর কূলকে বলি তীর, আবার ধনুকের বানকেও বলি তীর। ঠিক আছে? আবার নির্দিষ্টতা অনির্দিষ্টতা অর্থে পদকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। নির্দিষ্ট হচ্ছে রহিম, রহিম বলতে ওই ব্যক্তি রহিম, তার নাম রহিম, রহিমকেই বোঝানো হয়েছে। অনির্দিষ্ট বলতে বোঝাচ্ছে, যেমন যদি বলি একটি লোক, এখন একটি লোক কে আমি নির্দিষ্ট করে বললাম না, এটা হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে? এর পরবর্তীতে আসবে একটা মৌলিক গুণ, যার ভিতরে দুইটা গুণই থাকবে। আমরা যুক্তিবিদ্যায় বলি জ্ঞাত্যর্থ এবং ব্যক্তর্থ। এই জ্ঞাত্যর্থ আর ব্যক্তর্থ, এই দুইটা গুণ যেই পদের ভিতরে থাকবে, ওই পদটার নাম হচ্ছে জ্ঞাত্যর্থক পদ। যেমন সকল মানুষ, যদি আমরা বলি, এই মানুষ বলতে কিন্তু সকল মানুষকেই বোঝায়। আর এই সকল মানুষের ভিতরে সকল একটা সংখ্যা আছে, মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব, জীব, বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো আছে, তাহলে গুণও আছে। সংখ্যা আর গুণ দুইটা সমানভাবে যেই পদের ভিতরে থাকবে ওটা হচ্ছে জ্ঞাত্যর্থক পদ। আর যেই পদের ভিতরে শুধু ব্যক্তর্থ থাকবে, না হয় শুধু জ্ঞাত্যর্থ থাকবে, দুইটা একসাথে থাকবে না, এটা হচ্ছে অজ্ঞাত্যার্থ পদ। যেমন যদি বলি রহিম, রহিমের ভিতরে শুধু তার এই একটা সংখ্যা, একজন ব্যক্তিকে বোঝায় রহিম, এটাই আছে, একজন ব্যক্তি আলাদা। কিন্তু যদি বলি সততা, সততা হচ্ছে একটা গুণের নাম, এটা দিয়ে আবার কোনো সংখ্যা বোঝায় না, যে কয় না কত কয়টা সততা, এরকম কিছু বোঝায় না। সততা একটা গুণের নাম বোঝায়, শুধু গুণ।
আর রহিম শুধু একটা সংখ্যা, একজন ব্যক্তির একটা ব্যক্তি। ঠিক আছে? এইভাবে হচ্ছে শুধু ব্যক্তার্থ থাকবে অথবা শুধু জ্ঞাতার্থ থাকবে, এই ধরনের পদগুলো হচ্ছে অজাত্যার্থক পদ। এখন প্রশ্ন হলো, একটা পদ একই সাথে অজাত্যার্থক হতে পারে, অনির্দিষ্ট হতে পারে বা নির্দিষ্ট হতে পারে, একটা অর্থ দিতে পারে, অথবা সেটা সদর্থক হতে পারে, ননর্থক হতে পারে, এরকম অনেক গুণ সম্পন্ন অনেক ক্যাটাগরির ভিতরে একটা পদ অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আমরা অনেক উদাহরণে দেখছি মানুষ ঘোড়া, মানুষ ঘোড়া, এটা কিন্তু হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এরপরে আমরা দেখবো হচ্ছে পদের বিরোধিতা। পদের বিরোধিতা বলতে বোঝাচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন পদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যুক্তিবিদ্যায়, বিরুদ্ধ পদ আর একটা বিপরীত পদ। এখন কন্ট্রারিটা, কন্ট্রাডিক্টরিটা একই রকম বলতে শোনায়, আমরা ব্যবহার করি সাধারণ জীবনে একই রকম, কিন্তু আসলে যুক্তিবিদ্যায় এর অর্থ ভিন্ন। যেমন বিপরীত পদ বলতে বোঝাচ্ছে, আমি যদি বলি একটা রং সাদা, এখন সাদার বিপরীতে কালো, নীল, সবুজ অনেক কিছু আমি বলতে পারি। এই কালো, নীল, এই সবুজ প্রত্যেকে এক একটা হলো সাদার বিপরীত কাজ করবে, সাদা হবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে পদ একই সাথে দুইটি গুণ ধারণ করতে পারে না, একটি করলে অপরটি ছেড়ে দিতে হয়, এটা হচ্ছে বিপরীত। আর বিরুদ্ধ পদ হচ্ছে, যেমন আমি যদি বলি সাদা, আবার যদি বলি সাদা নয়, তাহলে সাদা নয় যত সাদা না আছে যেগুলো সবগুলো হচ্ছে সাদার বিরুদ্ধে। আমি যদি বলি দিন, তাহলে দিনের বিরুদ্ধে রাত, তারা কখনোই একই সাথে একই সময়ে অবস্থান করতে পারে না। একটা থাকলে আরেকটা নাই, আবার আরেকটা থাকলে ওই একটা থাকবে না। এইটা হচ্ছে তাদের বিরুদ্ধ সম্পর্ক। আর বিপরীত সম্পর্ক কিন্তু তাদের বিকল্প থাকবে, যেমন সাদার বিপরীত যদি আমি বলি কালো, তাহলে এর বিকল্প কিন্তু নীল, সবুজ এগুলো থাকতে পারে। তাহলে বিপরীত পদ বলতে বোঝায় একটি পদের বিকল্প অনেক পদ থাকতে পারে, কিন্তু তারা ওই পদের বিপরীত, ওই পদের সমান অর্থবোধক না। আর বিরুদ্ধ পদ বলতে বোঝায় একটি পদ, তার বিরুদ্ধ পদ কখনো একই সাথে পাশাপাশি থাকতে পারে না, একটি থাকলে অপরটি থাকবে, একটি না থাকলে একটি থাকলে অপরটি থাকবে না, আর একটি না থাকলে অপরটি থাকবে। তো এই হলো বিপরীত পদ আর বিরুদ্ধ পদের একটা সংজ্ঞা, পার্থক্য। তো মূল পার্থক্যটা হচ্ছে তাদের সহাবস্থানে, এটার সাথে সহাবস্থানে কোনো বিকল্প পদ থাকতে পারে, এটার বিপরীতে যে পদগুলো আছে তার বিকল্প থাকতে পারে, কিন্তু এটার সহাবস্থানে কোনো বিকল্প কোনো অপশন নাই। আশা করি সবাই বুঝতে পারছো। এই হলো পদের উপরে আজকের আলোচনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।